হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডির যে ম্যাথ পিওকিউগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের করব 28 এপ্রিল 2026 শিফট থ্রির কোশ্চেন। টোটাল 20টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, একটা সরল রয়েছে। তো সরলে আমরা জানি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তো আমরা ব্র্যাকেটের কাজটা প্রথমে করে নেব। ঠিক আছে, এখানে তো দেখো ব্র্যাকেটে যোগ রয়েছে, তাহলে 41 আর 23 যদি আমরা যোগ করি, তো 3 একে 4 আর 4 2 6, 4 আর 6 64। ঠিক আছে, এবার এখানে এটার সঙ্গে এটা গুণ রয়েছে, তো 64-র সঙ্গে আমরা 2টাকে গুণ করে নেব, তাহলে কত হবে 128। এখানে আর গুণ ভাগ নেই, সবটা যোগ বিয়োগ রয়েছে। তো এই দুটো আগে যোগ করে নিই। 6 4 10 আর 5 7 12 একে 13, 130 বিয়োগ 52 যোগ 128 বিয়োগ 96। এটি হচ্ছে আমাদের, এটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো 130 থেকে যদি 52 আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 10 থেকে 2 বাদ 8 আর 12 থেকে 5 বাদ 7, 78। আর এটা একবারে বিয়োগ করি, এখানে বসাই। ঠিক আছে, যোগ এটা বিয়োগ করে দিই। 8 থেকে 6 বাদ 2 আর 12 থেকে 9 বাদ 3, তাহলে 78 আর 32 যদি যোগ করি, তাহলে 8 2 10, 7 3 10 1 11, 110 হবে অ্যান্সার। ওকে, তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে ওয়াফ বা এর কাজ করতে হবে। ঠিক আছে, তো ব্র্যাকেটে কি আছে, ভাগ রয়েছে। এটা যদি ভাগ করি তাহলে কত হবে, 12 8 12 96, তাহলে এখানে 8 হবে। আর এটা এর মানে গুণ, গুণ করে নাও 58, আর গুণ ভাগ নেই কিছু। তো এটাকে যোগ করে নাও, কত হচ্ছে 72 আর 38 যোগ করলে হবে 8 2 10, 7 3 10 11, 110 বিয়োগ হচ্ছে 8 যোগ হচ্ছে 58 বিয়োগ 14, তাই তো? তাহলে 110 থেকে 8 যদি বাদ দাও, তাহলে 102, 102 আর 58। আচ্ছা, এটা একবারে বিয়োগ করে লিখি, 58 থেকে 14 বাদ, 8 থেকে 4 বাদ 4 আর 5 থেকে 1 বাদ 4, তাই তো? 102 আর 44 যদি আমরা যোগ করি, তাহলে হবে 146। অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে একটা ভগ্নাংশের যোগ বিয়োগের সরল রয়েছে, তাই তো? আচ্ছা, এখানে যদি আমরা পূর্ণ ভেঙে করতে যাই, কিন্তু অনেকটা ক্যালকুলেশন বেড়ে যাবে। ঠিক আছে, যে 7 7 49 আর 2 51 এইভাবে যদি করতে যাই, আমরা ছোটোবেলায় যেটা করেছি, এটা তো আমরা ওটা করব না। আমরা যেটা করব, দেখো প্রথমে পূর্ণগুলোকে যোগ করে নাও। 7 9 16 আর 5 11, তার মানে পূর্ণ তো হয় 11 হবে, নাহলে 11 কাছাকাছি। তো 11 কাছাকাছি সবটাই রয়েছে, বাকিটাও আমাদের করে দেখতে হবে তাহলে। ঠিক আছে, 2 এর 7 যোগ 1 এর 3 বিয়োগ 3 এর 4। ঠিক আছে, তো এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, এদের লসাগু কত হবে, 3 4 12, 7 12 84 হবে লসাগু। 84 সবটার নিচেই আছে না? আচ্ছা আচ্ছা, 84কে যদি 7 দিয়ে ভাগ করি, তো 12, আর 12কে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়তো 24। 84কে 3 দিয়ে ভাগ করলে হবে 28, 28 1 28 বিয়োগ 84কে 4 দিয়ে ভাগ করলে হবে 21, 3 21 63। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 28 আর 24 কত হয়, 8 4 12, 2 2 4 5 52, 52 মাইনাস 63 84, তাই তো? এখানে মাইনাসে অ্যান্সার আসছে, তাই তো? এটা মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদে 1, 6 থেকে 5 বাদে 1 84। আচ্ছা দেখো, এখানে 11 পূর্ণ হয়েছে, আর 11 পূর্ণ মাইনাস দিয়ে যদি এটি বসাই আমরা, 11/84, অবশ্যই 11 থেকে ছোট হবে। 11 থেকে ছোট একটা অ্যান্সার আছে, অপশান ডি। ঠিক আছে, বা এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আবার অনেকটা বেড়ে যাবে ক্যালকুলেশন, একই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এমনিতে বুঝতে পারছি যে এটা 11 হয়েছে। 11 থেকে বড়, যেহেতু এটা মাইনাসে চলে এসছে, এইটুকু মাইনাস 11/84, তার মানে 11 থেকে বড় কোনো মতেই হবে না, আর 11ও হবে না, কারণ মাইনাস আছে। তাহলে 11 থেকে ছোট একটাই, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবেও করতে হবে, না হলে আমাদের কিন্তু 15 মিনিটে 20টা অঙ্ক করা যাবে না। 15 মিনিটে, এরপরে 2027 থেকে 15 মিনিটেই করতে হবে। ঠিক আছে, এবারে দেখো এই অঙ্কতে প্রথমে আমরা রুটগুলো উঠিয়ে দিই। ঠিক আছে, 0.09 যদি রুট উঠিয়ে দিই, তাহলে এটা হবে 0.3, নিচে 0.6, তাই তো? গুণিত
এটা 0.4, শূন্যগুলো লিখছি না, এটা রুট উঠালে 0.6, 36-এর বর্গমূল 6, আর এটা হচ্ছে 1.8, আর এটা হবে 6, তাই তো। সবটাতে দেখো একটার পরে দশমিক রয়েছে, তো দশমিকগুলো এমনি উড়ে যাবে, আর মানে কিছু করার দরকার নেই, একটার পরে দশমিক এমনি উড়ে যাবে, বাকি ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে। 18 আছে, এটা 6 দিয়ে কাটলে হবে 3, 3 দিয়ে কাটলে এখানে হবে 2, 2 দিয়ে এখানে যদি কাটি তো 2, 2 দিয়ে কাটলে হবে এখানে 3, 3 3 করে যাও, কিছু বাকি থাকলো না, মানে এক অ্যান্সার, ঠিক আছে। 0 কিন্তু এটা অ্যান্সার না, কাটাকাটিতে যদি কিছুই না থাকে তো 1 হবে, ওকে। আচ্ছা, তারপরে আবার একটা সরল রুট দিয়ে আছে, তো চলো শুরু করি। 18 স্কোয়ার হচ্ছে 324 যোগ, আচ্ছা আমরা উপর নিচে করে লিখি, হ্যাঁ, তাহলে যোগ করতে সুবিধা হবে। 8 8 64, তো এখানে 64 বসিয়ে দাও, আর এখানে আর একটা যোগ আছে, ওটা 11 বসিয়ে দাও, ঠিক আছে। এটিকে যোগ করে নাও, 4 4 8 1 9, 6 2 8 1 9, 399, তাই তো। আর এখানে এটি বিয়োগটা কী হবে, গুণ করে 5 22 110, তো বিয়োগ 110, তো এখান থেকে 110 বিয়োগ করে নাও। আশা করি বুঝতে পারছো, আমি সরলভাবে লিখলাম না। 9 9 থেকে 1 বাদ 8, আর 3 থেকে 1 বাদ 2, তো এখানে পুরোটার উপরে রুট আছে, তো রুট, আর এটি ক্যালকুলেশন করে আমরা 290 পেলাম, তো 289 এর বর্গমূল হচ্ছে 17, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, ওকে। চলো তারপরে এখানে কি বলছে, একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 18 সেমি, রম্বসটির পরিসীমা কত? আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দেখো রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু দুটি কর্ণর গুণফল D1 D2, ডি মানে কর্ণ, ঠিক আছে। তো আচ্ছা, একটা কর্ণ যেহেতু দেওয়া রয়েছে 18 সেমি, তো আমরা একটা কর্ণ 18 সেমি লিখেই দিই ডাইরেক্ট, আবার লাইন বাড়িয়ে লাভ নেই। 18 ইন্টু D2, ঠিক আছে, সমান ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলের সূত্র, তাহলে আমরা সমান দিয়ে ক্ষেত্রফলটা লিখে দেবো। এখান থেকে আমরা D2 এর মানটা বের করব, 2 দিয়ে কাটলে হবে এটা 9, তাহলে D2 সমান 216/9, মানে কত হবে 24, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কর্ণ আমরা 24 পেলাম, একটা কর্ণ 18 আছে আগে থেকে, ঠিক আছে। এবার দেখো রম্বসের চিত্র হচ্ছে এইরকম, তাই তো। একটা কর্ণ দেওয়া রয়েছে 18, আর একটা কর্ণ আমরা পেলাম 24, তাই তো। তো দেখো এটা পুরোটা যদি 18 হয় তো অর্ধেক কত হবে, 9 9, আর এটা পুরোটা যদি 24 হয় তাহলে অর্ধেক হবে 12 12, তাই তো। তো এইটুকু আমরা পেলাম 12, আর এটা পাচ্ছি 9, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ এখানে তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান 12 স্কোয়ার যোগ, মানে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, 9 স্কোয়ার, তাহলে 144 যোগ 81, 144 আর যোগ 81 কত হবে, 4 একে 5, 8 4 12, 225। এবার অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে 225, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ সমান হয়ে যাবে তাহলে 225-এর বর্গমূল 15, ঠিক আছে। তার মানে এখানে এই যে অতিভুজ লিখেছিলাম এটা হচ্ছে 15, তো এই অতিভুজটা কি, রম্বসের বাহু, একটা বাহু আমরা 15 পেলাম, আর চেয়েছে কি পরিসীমা, তার মানে 4টা বাহু আমাদের কত হবে, 4 15 60, অপশন সি, ওকে। তারপরে একই অঙ্ক একই রকমভাবে আমরা করব, ঠিক আছে। ক্ষেত্রফল দেওয়া রয়েছে, একটা কর্ণ দেওয়া রয়েছে, তাহলে আমরা কীভাবে লিখব, হাফ ইন্টু একটা কর্ণ 24 ইন্টু একটা কর্ণ D2 সমান হচ্ছে 384, ঠিক আছে। এটা কাটলে হবে 12, তো D2 সমান তাহলে 384 ভাজক 12, তার মানে এটা কত হবে, 12 3 12 36, 12 দিয়ে 24 32। এবার আমরা যদি রম্বসের চিত্র আঁকি, এটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে 24, আর এটা হচ্ছে 32, দুটো কর্ণ, তাহলে এটা 24 হয় তাহলে এটা 12, এটা 12, আর এটা 32 হলে এটা 16, এটা 16, অতিভুজ বের করতে হবে, মানে এটা বের করতে হবে, তাহলে একটা বাহু পেয়ে যাব। তো আমরা অতিভুজ কীভাবে বের করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো 16 স্কোয়ার একবারে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, 16 স্কোয়ার 256, আর 12 স্কোয়ার সমান 144 ভূমি স্কোয়ার, তাই তো। এটা যোগ করলে 4 6 10, 4 5 9 1 10, আর 2 1 3 400, তার মানে অতিভুজ স্কোয়ার সমান যদি 400 হয়, তাহলে অতিভুজ সমান 400-র বর্গমূল মানে 20, তাহলে এটা হচ্ছে 20,
তো একটা বাহু আমরা 20 পেয়ে গেলাম, তো 4টা বাহু মানে পরিসীমা সমান হচ্ছে 80, 4 20 80। ওকে, চলো তারপরে কি বলছে, এ এবং বি এর লসাগু হলো 20, সি এবং ডি এর লসাগু হচ্ছে 30। তাহলে এ বি সি এবং ডি এর লসাগু কত? এ বির লসাগু 20 রয়েছে আর সি ডি এর লসাগু 30, আর 4টার লসাগু চাইছে, তো 20 আর 30-এর লসাগু বের করার, 20 আর 30 লসাগু হচ্ছে 60। ঠিক আছে, দুটি সংখ্যার লসাগু 90, নিচের কোন দুটি সংখ্যার গসাগু হতে পারে? তার মানে লসাগু 90, তাহলে লসাগুটা অবশ্যই গসাগুর গুণিতক হবে, মানে অপশানের কোনটা দিয়ে 90কে ভাগ করা যাচ্ছে? দেখো 28 দিয়ে ভাগ করা যাবে না, 24 দিয়ে ভাগ করা যাবে না, 36 দিয়ে ভাগ করা যাবে না, 15 দিয়ে হবে। 5 15 75, 6 15 90। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের ক্রয়মূল্য 480, লাভ কত হবে? লাভ 10% বলেছে, তো 480-র 10% বের করে নাও। 480-র 10% মানে হচ্ছে 48 টাকা, অপশান সি, তাই তো? যদি এক্সের এক্স% মান 225 হয়, তবে এক্সের মান কত? কি বলছে, এক্স গুণিত x%, x/100 সমান হচ্ছে 225, তাহলে এক্সের মান কত? তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 225 গুণিত 100, মানে 100টা সমান এর এসে গুণ করে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে √225 গুণিত 100, ক্যালকুলেশন করে নাও। 225-এর বর্গমূল হচ্ছে 15, রুট উঠিয়ে দিলে, আর 100-এর বর্গমূল হচ্ছে 10, তাহলে 15 আর 10 গুণ করলে 150, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এক ব্যক্তির বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয়, ক্রয় মূল্যের উপর তার ক্ষতির শতকরা হার কত? দেখো, যখন বিক্রয় মূল্যের উপর ক্ষতি দেওয়া থাকবে, ক্রয় মূল্যের উপর ক্ষতি বলবে, তখন কিছু করবে না, উপরে 25 আর নিচে 100 + 25 মানে 125 গুণিত 100। এটা ক্যালকুলেশন করলে হবে কত? 20, অ্যান্সার হচ্ছে 20। আচ্ছা, এটা সূত্র হয়ে গেল। আমরা যদি একটু বেসিক করতে যাই, দেখো আমরা এটা যদি বেসিক করতে যাই, তো আমরা এইভাবে করতে পারি যে, আমি ধরে নিলাম যে বিক্রয় মূল্য হচ্ছে 100, আর 100 টাকায় বিক্রি করার ফলে 25 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে নিশ্চয় 125 টাকায় কিনেছিল, তাহলে তো 25 টাকা ক্ষতি করে বিক্রি করবে, লসে বিক্রি করে, তাহলে 100 টাকায় বিক্রি হবে। তাহলে 125 টাকা ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে 25 টাকা, 100 টাকায় কত? ঘুরে ফিরে ওটা আসলো কি না? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 20%। ঠিক আছে, পি কিউ এর চেয়ে 25% কম নম্বর পায়, আর কিউ এর চেয়ে 40% কম নম্বর। যদি পি আর এবং কিউ এর প্রাপ্ত নম্বরের যোগফল 1410, তবে কিউ এবং আর এর নম্বরের পার্থক্য কত? আচ্ছা দেখো, পার্সেন্টেজের অঙ্ক, পি লিখবো আমরা এখানে, আর কিউ লিখবো। ঠিক আছে, পি বলছে কিউ এর থেকে 25% নম্বর কম পায়, মানে কিউ যদি 100 পায়, তো পি ওর থেকে 25 কম পাবে, মানে 75 পাবে, তাই তো? আচ্ছা, এটাকে আমরা অনুপাত করে দিই, 25 দিয়ে ভাগ করলে হবে এটা 3, 25 দিয়ে ভাগ করলে হবে এটা 4। ঠিক আছে, 3 4 কমিয়ে দিলাম, আর এখানে আর কিউ আছে, তাই তো? কিউ আর লিখে দিলাম। বলছে আর কিউ এর চেয়ে 40% কম, মানে কিউ যদি 100 পায়, তো আর 40% কম পাবে, মানে 60 পাবে, 40 কম পাবে। তাহলে এটাকে যদি আমরা ছোট করে দিই, তাহলে কি হবে? 20 দিয়ে 5 আর 20 দিয়ে এটা 3, 3 4 আর 5 3 অনুপাত পাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এদের মানে কম্বাইন্ড অনুপাত দরকার। তো আমরা এখানে যদি পি কিউ আর এইভাবে লিখি, পি কিউ সমান 3 4 3 4, কিউ আর সমান 5 3, তো পরের লাইনে লিখব 5 3। ঠিক আছে, এবার একটা করে ঘর ফাঁকা থাকছে, তাহলে এখানে পাশে কিউ এর পাশে মানে কিউ এর ঘরে 4 রয়েছে, তো আরও 4 লিখব, আর এখানে কিউ এর ঘরে 5 রয়েছে, তো পাশে আমরাও 5 লিখে দেবো। ঠিক আছে, ফাঁকা ঘরে এবার পূর্ণ করো, 3 5 15, 4 5 20, 3 4 12, গুণ করে নিলাম, তার অনুপাত হয়ে গেল 15 20 12। ঠিক আছে, এবারে দেখো প্রাপ্ত নম্বরের যোগফল, তো আমরা অনুপাতগুলো যোগ করে নিই, 15 আর 20 হচ্ছে 35, আর 12 হচ্ছে 47, তাই তো? তো 47 হচ্ছে যোগফল, কিন্তু যোগফল কত বলেছে? 1410, তো 47-এর মান হচ্ছে 1410। এবার আমাদের কি বের করতে বলেছে? কিউ এবং আর এর নম্বরের পার্থক্য, তো কিউ হচ্ছে 20 আর আর হচ্ছে 12, তো পার্থক্য হচ্ছে 8, তো 47-এর মান যদি 1410 হয়, তো 8-এর মান আমাদের কত হবে এটা বের করতে হবে। দেখো 47-কে 30 দিয়ে যদি গুণ করো, তাহলে 1410 হবে, 3 7 21, 3 4 12 13 14, হ্যাঁ 30 দিয়ে গুণ। ঠিক 8কেও একই রকমভাবে আমরা 30 দিয়ে গুণ করে দেবো, তো 3 8 24, 240 হচ্ছে অ্যান্সার, অপশন বি। ওকে, এ বি এবং সি একদের একটি কাজ 18 দিনে করতে পারে,
এ এবং বি একই কাজ 24 দিনে করতে পারে, সি একা ওই কাজটি কত দিনে করবে? ঠিক আছে, কি বলছে? এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 18 দিনে করে, এ প্লাস বি সমান করছে 24 দিনে। মোট কাজ কত? মোট কাজ এই দুটোর লসাগু বের করো, 24 আর 18 লসাগু হবে 72। তো ক্ষমতা বের করো, 72কে 18 দিয়ে ভাগ করলে 4, 4 18 72 হয়, আর 3 24 72 হয়। এ প্লাস বি সমান হচ্ছে 3, তো এ প্লাস বি এখানে 3 বসিয়ে দাও। 3 জন মিলে ওরা হচ্ছে 4, তার মানে একে সি এর মান অবশ্যই হবে 1, তাহলে তো এ প্লাস বি প্লাস সি সমান 3 + 1 সমান, ঠিক আছে, 3 + 1 4 হয়ে যাবে। বুঝতে পারছো তো? এটা এ প্লাস বি সমান 3, তো এখানে এ প্লাস বি এর মান হচ্ছে 3, আর তো সি এর মান কত হবে? যেহেতু ওরা 3 জনের মান 4, তো এ প্লাস বি এর মানটা বাদ দিয়ে দাও 4 থেকে, তাহলে 1, তো সি এর ক্ষমতা হচ্ছে 1, ঠিক আছে। তার মানে সি একদিনে একটা কাজ করতে পারে, টোটাল কাজ হচ্ছে 72টা, তাহলে একটা কাজ যদি একদিনে করে তো সি 72টা কাজ 72 দিনে করবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। এক্স একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে, চলো করো। এক্স একটা কাজ 12 দিনে করতে পারে, ওয়াই 18 দিনে করে, আর জেড 36 দিনে করে। এদের লসাগু বের করো, তাহলে ক্ষমতাটা বের হয়ে যাবে। লসাগু হবে 36, ঠিক আছে, কারণ 36 দিয়ে 3টেই ভাগ যাচ্ছে, তো 36 লসাগু। 36কে 12 দিয়ে ভাগ করলে হবে 3, 36কে 18 দিয়ে ভাগ করলে হবে 2, 36কে 36 দিয়ে ভাগ করলে 1। তার মানে এক্স এর ক্ষমতা 3, ওয়াই এর ক্ষমতা 2, আর জেড এর ক্ষমতা 1। আচ্ছা, এবার কী বলেছে? তারা 3 জন একত্রে একটি কাজ সম্পন্ন করলো, এক্স ওয়াই জেড এর মোট মজুরির মধ্যে এক্স 4800 টাকা পায়। ওয়াই এবং জেড এর মোট মজুরি এবং এক্স এবং জেড এর মজুরির মধ্যে পার্থক্য কত? আচ্ছা, ঠিক আছে, দেখো এদের ক্ষমতা হচ্ছে 3, 2, 1, তো যার বেশি ক্ষমতা মানে ও বেশি কাজ করতে পারবে, আর বেশি কাজ করতে পারলে সে বেশি টাকা পাবে, তার মানে ওদের টাকা পাওয়ার অনুপাতটাও এটাই হবে 3, 2, 1, ঠিক আছে। এক্স 3 টাকা পাবে, ওয়াই 2 টাকা পাবে, 1 টাকা, মানে আমি ধরে নিলাম যে একটা কাজ করার জন্য 1 টাকা পাচ্ছে, তাহলে এক্স 3টা কাজ করছে 3 টাকা পাবে, ওয়াই 2টো কাজ করছে তো 2 টাকা পাবে, জেড একটা কাজ করছে 1 টাকা পাবে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে যে এক্স 4800 টাকা পেয়েছে, তার আমরা পাচ্ছি কি এক্স 3 টাকা পেয়েছে, তার মানে 3-এর মানই হচ্ছে 4800। 3-এর মান যদি 4800 হয় তো 1-এর মান কত হবে? 1-এর মান তাহলে 1600, 48কে 3 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2-এর মান কত হবে? 3200। তার মানে এক্স 4800 টাকা পেলে ওয়াই 3200 টাকা পাবে, আর জেড 1600 টাকা পাবে। 3, 2, 1, এখানেও 3 দিয়ে ওয়াই হিসাবে বসিয়ে দিলাম। এবারে বলছে ওয়াই এবং জেডের মোট মজুরি, ওয়াই এবং জেড মানে 3200 আর 1600 পাচ্ছে, তাহলে 4800 টাকা পাচ্ছে। আর এক্স এবং জেড, এক্স এবং জেড 4800 আর 1600, 6400 টাকা পাচ্ছে। তো পার্থক্য চেয়েছে, তো 64 থেকে 48 বাদ দিলে 1600। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দুটি ট্রেন যথাক্রমে 25 কিমি ঘন্টা 75 কিমি ঘন্টা গতিবেগে একই অভিমুখে যাচ্ছে, ঠিক আছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 120 এবং 130। দ্রুতগামী ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা দেখো, যখন একই দিকে যাবে তখন আপেক্ষিক গতি বের করব, আমরা বিয়োগ করে দেব। একই দিকে যদি ট্রেন যায় তাহলে বিয়োগ, বিপরীত দিকে যদি ট্রেন আর মানে বিপরীত দিকে এদিক থেকে একজন যাচ্ছে, এদিক থেকে একজন আসে, তখন কি করতে হবে? যোগ করে নিতে হবে গতিবেগগুলো, ঠিক আছে। আর যদি দুটা ট্রেনই একদিকে যায় তাহলে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এই আপেক্ষিক গতিটাকে আমরা মানে দুটো গতিকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দুটো কম্বাইন একটা গতি পেয়ে যাব, ঠিক আছে। তো 75 থেকে 25 বিয়োগ করলে হবে 50, তো দুটো ট্রেনের আপেক্ষিক গতি হয়ে গেল তাহলে 50 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এখানে লিখে রাখলাম 50। এবারে দেখো, ট্রেন যদি একটা ট্রেনকে অতিক্রম করে, ধরো যে এটা একটা ট্রেন এদিকে যাচ্ছে আর এটা ট্রেন এদিকে যাচ্ছে, তো এই পিছনের ট্রেনটা যখন অতিক্রম করবে এই ট্রেনটাকে, এদিকে যেতে 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 এখানে আসবে, এই ট্রেনের মুখটা যখন এইখানে আসবে এবং এই ট্রেনের পিছনটা যখন এখানে আসবে, তাহলে পুরোটা অতিক্রম করলো এই ট্রেনটাকে পুরোটা অতিক্রম করছে, তাই তো। তাহলে কতটা পথ গেল দেখো, এখান থেকে এইটুকু পথ অতিক্রম করলো। একটা ট্রেন যখন আর একটা ট্রেনকে অতিক্রম করছে, এই ট্রেনটা যখন এখানে চলতে চলতে চলে এসছে তখন কতটা পথ অতিক্রম করলো? এতটা। তখন এতটা মানে কি, ট্রেনটা দুটোর দৈর্ঘ্য দেখো, আমরা যদি এটা 120 ধরি, এটা 130 ধরি, তো টোটাল 250
মিটার গিয়েছে, তাই তো? এটাই হচ্ছে কথা। আচ্ছা, 50 কি এদের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, মানে আমরা যদি এটাকে মিটার আর সেকেন্ডে নিয়ে চলে যাই তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ডও, তাই তো? আর 50 কিলোমিটার মানে 50,000 মিটার। এটাকে 5/18 দিয়ে করেও করতে পারো, তো এভাবে করে নয়, একই ব্যাপার। 3600 সেকেন্ডে 5000 মিটার যাচ্ছে, তো 250 মিটার যেতে কত সময় লাগবে? আমি একটু ইকুয়েশনটা উল্টো লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা 3600কে গুণ দিয়ে লিখব, আর এটা উল্টে যাবে 250/50,000, ঠিক আছে? ক্যালকুলেশন করে একটা শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 25 দিয়ে কাটলে 25 দিয়ে 50, 2 দিয়ে কাটলে এটা 18, তো অপশান বি হচ্ছে অ্যান্সার, 18 সেকেন্ড লাগবে, ঠিক আছে? মানে 50,000 মিটার পথ যেতে 3600 সেকেন্ড লাগে, মানে 50 কিলোমিটার পথ যেতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 50,000 মিটার যেতে 3600 সেকেন্ড, তাহলে এটা 250 মিটার হয়ে যেত, 250 মিটার যেতে কত? ক্যালকুলেশন করে অ্যান্সার হলো 18। এভাবেও করতে পারো, বা এটা 50 কিলোমিটারটাকে আমরা 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি। ওকে, একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ এবং স্রোতের অনুকূলে গতিবেগ। আচ্ছা, আমরা ফার্স্ট ট্রিপ যেটা করেছিলাম প্রথম সেটটা, ওখানে আমরা বলেছিলাম যে নৌকার অঙ্কতে এইভাবে বক্স করবে, একটা বক্সে 5টা ঘর দেবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে স্থির জল, আর এগুলো হচ্ছে স্রোত, এই দুটো হচ্ছে স্রোত। এবার বসিয়ে দাও। প্রতিকূলের বেগ কত বলেছে? প্রতিকূল প্রথমে আছে প্রতিকূল 15, অনুকূলের বেগ হচ্ছে 25, ঠিক আছে? তাহলে স্থির জলে গতিবেগ কত? স্থির জলে গতিবেগ এমনি নর্মাল করেও করতে পারো, যে এখানে 5 যোগ করলে এখানে এটা হয়ে যাবে 20, এটা 5 যোগ করলে 25, কারণ এদিকে আসলে মাইনাস হয় আর এদিকে গেলে প্লাস হবে, ঠিক আছে? তো এইভাবে হয়। বা যদি এইভাবে বের করতে পারলে তাহলে দুটো গতিবেগকে তোমরা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো। 25 আর 15 যোগ করলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, একই আসছে, ঠিক আছে? এবার এখানে আমরা কী কী পেলাম তাহলে? স্থির জলে গতিবেগ পেলাম 20, স্রোতের গতিবেগ পেলাম 5, ঠিক আছে? এখানে চেয়েছে কি? হ্যাঁ, স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের মধ্যে পার্থক্য কত? তো স্থির যখন 20 আর স্রোত হচ্ছে 5, পার্থক্য 15, অপশন বি হচ্ছে অ্যান্সার। এই বক্সটা একবার বুঝে নিলেই কিন্তু সব অঙ্ক হয়ে যাবে নৌকা স্রোতের। তারপরে দেখো, যখন কোনো দ্রব্য 40% ছাড়ে বিক্রি করা হয় তখন 50% লাভ হয়। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 1000 টাকা হয় তবে তার চিহ্নিত মূল্য কত? আচ্ছা দেখো, প্রথমে এইটুকু জিনিস দেখো, এই দুটোকে, এটা আর এটা। 1000 টাকাতে কিনেছে, ক্রয় মূল্য 1000 টাকা, 50% লাভে বিক্রি করবে, তার মানে 1500 টাকায় বিক্রি করবে। 500 টাকা লাভ, 1000-এ 50% মানে কি? 500, তার মানে 1500 টাকায় বিক্রি করবে, ঠিক আছে? এবার একটা মানে একটা চিহ্নিত মূল্য রেখেছে, একটা অঙ্কিত মূল্য বা চিহ্নিত মূল্য রেখেছে, আমি ধরে নিলাম চিহ্নিত মূল্যটা এক্স। ওই চিহ্নিত মূল্য থেকে 40% ছাড় দিচ্ছে। 40% ছাড় দেওয়া মানে কি? 100 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করা, 40 টাকা ছাড় দিয়ে। তো এক্স গুণিত 100 টাকার জিনিস 60 টাকায় ছাড় মানে বিক্রি করা, ঠিক আছে? তো এক্স টাকার জিনিস 60/100তে যখন বিক্রি করছে তখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 1500 হচ্ছে, তাই তো? এটাই তো আমরা বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে চিহ্নিত মূল্য কত? মানে চিহ্নিত মূল্য দ্বারা এক্স ধরেছে, তো এক্সের মানটা আমরা বের করে নেব, বাস। তো এক্স সমান তাহলে কত হবে? 1500 গুণিত 100/60, যেহেতু এবারে চলে এলো সমানের পরে উল্টে যাবে, তো এটা 0 0 কেটে দাও, 6 25-এ 150, 25কে 100 দিয়ে গুণ করলে 2500 টাকা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে 19 নম্বর অঙ্ক। একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রি করা হয়, দেওয়া ছাড়ের পরিমাণ হলো বিক্রয় মূল্যের 5/9, দ্রব্যটির চিহ্নিত মূল্য কত? আচ্ছা, একটু বুঝবে অঙ্কটা। বলছে দেওয়া ছাড়ের পরিমাণ হচ্ছে বিক্রয় মূল্যের 5/9, মানে বিক্রয় মূল্য যদি 9 টাকা হয়, ছাড় দিচ্ছে 5 টাকা, তার মানে ওর চিহ্নিত মূল্য কত আছে? অবশ্যই 14 টাকা চিহ্নিত মূল্য আছে, যোগ করে 14 পাবো। 14 টাকা চিহ্নিত মূল্য আছে, প্যাকেটের গায়ে লেখা আছে 14 টাকা, ওখান থেকে 5 টাকা ছাড় দিচ্ছে আর 9 টাকায় বিক্রি করছে। বুঝতে পারছি ব্যাপারটা? তো 14 টাকা লেখা আছে, 5 টাকা ছাড় দিল, তাহলে 9 টাকায় বিক্রি করবে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা।
এটা এমনিতে আমরা পাচ্ছি এখান থেকে বিক্রয় মূল্য 5-9, তাই তো? চিহ্নিত মূল্য হচ্ছে 14 টাকা। তো আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক? তো দেখো এখানে আরেকটা জিনিস বলেছে 25% ক্ষতিতে বিক্রি করে, আর এখানে বিক্রয় মূল্য 9 টাকা। তার মানে 100 টাকার যদি জিনিস থাকে, মানে 100 টাকা যদি কোনো জিনিস কেনে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 25% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্যটার 75 টাকা হবে, তাই তো? কিন্তু এখানে বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, তার মানে 75-এর মানই হচ্ছে 9। 75-এর মান যদি 9 হয়, তো 100-র মান কত? এটা আমাদের বের করতে হবে। তো 100 গুণিত 9/75, তাই তো? 4, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, তার মানে 12। তার মানে আমরা কী পেলাম এখান থেকে, যে ক্রয় মূল্যটা হচ্ছে 12, ঠিক আছে? বিক্রয় মূল্য 9, ক্রয় মূল্য 12, চিহ্নিত মূল্য হচ্ছে, এখানে একটা জিনিস পেয়েছি 14। এবার এখানে বলছে চিহ্নিত মূল্যটা ক্রয় মূল্যের কত শতাংশ? ক্রয় মূল্যের যখন বলেছি, তো ক্রয় মূল্যটা আমাদের নিচে বসবে, চিহ্নিত মূল্যটা উপরে বসবে। ক্রয় মূল্যের এতটি, তাই তো? এটা যদি ছোট করে নাও তাহলে 7/6, 2 দিয়ে কেটে, তার মানে ক্রয় মূল্যের 7/6 অংশ, অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 6-এর সাথে ভুল করে করবে না, 7/6 বুঝে নেবে। যেহেতু ক্রয় মূল্যের বলেছে, তো ক্রয় মূল্যটা নিচে লিখবো। ভগ্নাংশে যেটা এর দিয়ে হয় ওটাই তো নিচে বসে, হ্যাঁ? 6/5 মানে কি? 6/5, এইভাবেই তো আমরা লিখি যখন এর থাকে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্যের বলেছে, তাহলে আমরা ক্রয় মূল্যটা নিচে লিখবো, আর চিহ্নিত মূল্যটা উপরে লিখে দেবো। 7/6 হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে লাস্ট অঙ্ক আজকের। একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 1000 টাকা, এটি 30% ছাড়ে বিক্রি করা হয়। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 520 টাকা হয়, তবে লাভের পরিমাণ কত? একদম ইজি অঙ্ক। 1000 টাকা চিহ্নিত প্যাকেটের গায়ে লিখে রেখেছে, 30% ছাড় দিচ্ছে। 30% ছাড় দেওয়া মানে 30% বের করে বিয়োগ করতে পারো, তবে একবারে বিয়োগ করে না। 30% ছাড় মানে 100 টাকার জিনিস ও 70 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা বিক্রয় মূল্যটা এখান থেকে বের করে নেব, ঠিক আছে? বিক্রয় মূল্য যেন 2টো শূন্য কেটে দাও, তাহলে 700 টাকা। তার মানে 1000 টাকার জিনিস 30% ছাড় দিয়ে, মানে 300 টাকা ছাড় দিচ্ছে, 300 টাকা ছাড় দিয়ে 700 টাকায় বিক্রি করছে। 1000-এর 30% মানে 300, তাই তো? মুখোমুখি করা যেত, আমি এমনি লিখলাম এটা। তো 700 টাকায় বিক্রি করছে, আর কিনেছে কত? ক্রয় মূল্য 520 টাকা, তো লাভ কত? তো 720 থেকে 700 থেকে 520 বাদ দিয়ে দাও, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই তো লাভ। তার মানে 10 থেকে, এটা কত হবে? 180, 10 থেকে 0, 0 থেকে 0, 10 থেকে 2 বাদ 8, হ্যাঁ 180। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ, অপশন এ, লাভের পরিমাণ 180 টাকা। ওকে, থ্যাংক ইউ।